আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইকিগাই বইয়ের পার্ট 4। যাই করুন তার প্রবাহ তৈরি করুন। কাজ ও অবসরের সময়কে কিভাবে আপনি কাজে লাগাবেন। স্রোতের সাথে চলা। জীবন মানেই কাজ। আমাদের জীবন কিছু সময় ও কাজের সমষ্টি। সময় মহামূল্যবান। সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে জীবন সুখ ও শান্তি আসে। উদ্দেশ্য সফল হয় আর বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা তৈরি হয়। তাই গতিময়তার সাথে মনোযোগ ধরে রেখে কর্মসাধন করতে হবে। কল্পনা করুন যে আপনি আপনার পছন্দের বরফের ডালুতেই স্কাইং করছেন। সাদা বালির মতো তুষারের গুঁড়ো আপনার দুদিকে উঠছে। পরিস্থিতি একদম ঠিকঠাক। আপনি যতটা পারেন পুরোপুরি মনোযোগ দিয়েছেন স্কাইং করতে। প্রতিটি মুহূর্তে কিভাবে চলবেন ঠিক তা জানেন। কোনো অতীত নেই বা কোনো ভবিষ্যৎ নেই, শুধুই বর্তমান। আপনি অনুভব করছেন তুষার আপনার স্কিং, আপনার শরীর ও আপনার চেতনাটিকে একক সত্তা হিসেবে অভিভুক্ত করেছেন। আপনি সম্পূর্ণরূপে আপনার অভিজ্ঞতার ভিতরে ডুবে গেছেন, অন্য কোনো বিষয় নিয়ে ভাবছেন না বা বিলুপ্ত হচ্ছেন না। আপনি আহংদভীভূত হয়ে গেছেন এবং আপনি যা করছেন তার অংশ হয়ে গেছেন। এটা এমন এক ধরনের অভিজ্ঞতা যেটা ব্রুস লি তার সেই বিখ্যাত উক্তির মাধ্যমে প্রকাশ করেছেন, বি ওয়াটার মাই ফ্রেন্ড, জল হও বন্ধু আমার। যে কাজটা করতে পছন্দ করি তা করার সময় আমরা সময়ের অনুভূতি হারিয়ে ফেলি। আমরা হয়তো রান্না শুরু করেছি, কিন্তু এটা জানার আগেই বেশ কয়েক ঘন্টা চলে গেছে। আমরা একটি বইয়ের সাথে একটি বিকেল কাটাচ্ছি, কিন্তু ভুলে গেছি পৃথিবীর সময় চলছে যতক্ষণ না সন্ধ্যা হয় আর রাতের খাবার খাইনি মনে পড়ে। আমরা হয়তো জলে সাঁতার কাটতে গেছি, কিন্তু আমরা বুঝতেই পারিনি কত ঘন্টা পানিতে কাটিয়ে দিয়েছি। পরের দিন যতক্ষণ না আমাদের মাংসপেশি ব্যথা করছে। বিপরীতটিও ঘটতে পারে। যখন আমাদের কোনো কাজ শেষ করতে হবে কিন্তু আমরা কাজটি করতে চাচ্ছি না, তখন প্রতি মিনিট হবে দীর্ঘ আর যেন শেষ হচ্ছে না, আমাদের আমাদের ঘড়ির দিকে না তাকিয়ে পারছে না। আইনস্টাইন যেমন বলেছিলেন, আপনার হাত 1 মিনিটের জন্য গরম চুলার উপর রাখুন, এটাকে মনে হবে 1 ঘন্টা। কিন্তু 1 ঘন্টা কোনো সুন্দরী মেয়ের সাথে বসুন, মনে হবে 1 মিনিট। এটাই অপেক্ষাকৃতা অপেক্ষাকৃতা মজার বিষয় হলো, অন্য কেউ সত্যই হয়তো এই কাজ উপভোগ করছে যেটি আমরা চাচ্ছি তাড়াতাড়ি শেষ হোক। কি আছে এমন কিছু যা আমাদের কোনো কিছু করাকে এতই উপভোগ্য করে তুলবে যা আমরা আমাদের উদ্বেগকে ভুলে যেতে পারবো? আমরা কখনো সবচেয়ে সুখী হব? আর এই প্রশ্নগুলো আমাদের ইকিগাই আবিষ্কার করতে সহায়তা করতে পারে। প্রবাহের শক্তি। মনোবিজ্ঞানী মিলাহির গবেষণা মূল বিষয় ছিল সেই সব অভিজ্ঞতাগুলো নিয়ে যখন আমরা কোনো কাজে পুরোপুরি নিমজ্জিত হই। মিহালি এই অবস্থানটিকে প্রবাহ, ফ্লো হিসাবে অভিহিত করেছেন এবং এটাকে আনন্দ, পুলক, সৃজনশীলতা এবং জীবনের প্রতিটি পুরোপুরি নির্মগ্ন হওয়ার প্রক্রিয়া বলেছেন। আপনার ইকিগাই অনুসারে বেঁচে থাকার জন্য সুখ খুঁজে পাওয়ার কোনো জাদুকরী রেসিপি নেই, তবে একটি মূল উপাদান হলো প্রবাহ এবং চলমান একটি অবস্থাকে পৌঁছানোর ক্ষমতা এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটি অনুকূল অভিজ্ঞতা অর্জন করা। এই সর্বোত্তম অভিজ্ঞতা অর্জনের জন্য সাময়িক সুখের বিষয় যেমন বেশি খাওয়া, মাদক, অ্যালকোহল, টিভি, মোবাইল, ভিডিও গেম ইত্যাদি আটকে না রেখে সেইসব কাজের মনোনিবেশ করা যেগুলো আমাদের এই মনের প্রবহমানতা তৈরি করে। এই সর্বোত্তম অভিজ্ঞতা অর্জনের জন্য সাময়িক সুখের বিষয় যেমন বেশি খাওয়া, মাদক, অ্যালকোহল, টিভির গেম ইত্যাদি আটকে তবে একটি নতুন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করুন। আপনি যদি একজন নৃত্যশিল্পী হন, আপনার রুটিনে এমন কিছু মুভমেন্ট অন্তর্ভুক্ত করুন যা বছরের পর বছর ধরে অসম্ভব বলে মনে হচ্ছে। অতিরিক্ত কিছু যুক্ত করুন, এমন কিছু করুন যা আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে নিয়ে যায়। এমনকি পড়ার মতো সাধারণ কিছু করার মধ্যেও কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে, কিছু নির্দিষ্ট সক্ষমতা এবং কিছু জ্ঞান থাকতে হবে। আমরা যদি পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ না হয়ে পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞদের জন্য কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কিত কোনো বই পড়তে শুরু করি, তবে আমরা সম্ভবত কয়েক মিনিট পরেই তা
ছেড়ে দিব। আবার অন্য দিক দিয়ে যদি কোনো বই পড়তে গিয়ে দেখি তাতে যা বলার আছে তা ইতিমধ্যে সবটুকু জেনে ফেলেছি, তবে আমরা তখন বিরক্ত হয়ে যাব এবং পড়া ছেড়ে দিব। যাই হোক, বইটি যদি আমাদের জ্ঞান এবং দক্ষতার জন্য উপযুক্ত হয় এবং আমরা ইতিমধ্যে যা জানি তার উপর ভিত্তি করে হয়, তাহলে সেটা পড়তে নিজেকে নিমগ্ন 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 করব এবং সময় প্রবাহিত হবে। এই আনন্দে এবং সন্তুষ্টিতে প্রমাণ হয় যে আমরা আমাদের ইকিগাইয়ের সাথে সুর মিলিয়েছি। কৌশল 2, একটি সুস্পষ্ট এবং দৃঢ় উদ্দেশ্য থাকা চাই। এলোমেলো উদ্দেশ্য বা উদ্দেশ্যহীন হয়ে গন্তব্যে পৌঁছানো যায় না। আপনি যে কাজই করেন না কেন তার পিছনে একটি দৃঢ় উদ্দেশ্য থাকতে হবে। স্পষ্ট দৃঢ় উদ্দেশ্য খুঁজে বের করাটা জরুরি। ভিডিও গেম, সংঘবদ্ধ খেলা, বোর্ড গেম এবং ক্রীড়া প্রতিযোগিতা প্রবহমান অর্জনের দুর্দান্ত উপায়, কারণ তখন উদ্দেশ্যটি খুব স্পষ্ট থাকে। স্পষ্টভাবে সংজ্ঞায়িত নিয়ম অনুসরণ করে আপনি আমাদের প্রতিদ্বন্দ্বী এবং আপনার নিজের আগের রেকর্ডকে পরাজিত করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্য বেশিরভাগ পরিস্থিতিতে উদ্দেশ্যটি তেমন পরিষ্কার থাকে না। একটি বহুজাতিক কর্পোরেশনের কর্মচারীদের তাদের কর্তব্য ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন কর্মচারীদের 1 নম্বর অভিযোগ হলো তাদেরকে কাজের লক্ষ্য কথা সুস্পষ্টভাবে জানানো হয় না, ফলে কর্মীরা জানেন না তাদের উদ্দেশ্য কি। প্রায় যেটা হয়, বিশেষত বড় বড় সংস্থাগুলোর নির্বাহীরা তাদের অত্যাধিক পরিকল্পনা হারিয়ে যান, যার ফলে মূল উদ্দেশ্যটি চাপা পড়ে যায়। পরিষ্কার লক্ষ্য না থাকার পরিকল্পনা কৌশল কোনো কাজেই আসবে না। এটা অনেকটা এমন যে একটা মানচিত্র নিয়ে সমুদ্র যাত্রা করার মতো, যেখানে কোনো গন্তব্য নেই। মানচিত্রের চাইতে কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে ক্যাম্পাস ঠিক করে নেওয়াটাই অধিক গুরুত্বপূর্ণ। এমআইটি মিডিয়া ল্যাবের পরিচালক জো ই ইতিমধ্যে অনিশ্চয়তার দুনিয়াতে নেভিগেট করার হাতিয়ার হিসেবে মানচিত্রের উপর ক্যাম্পাস বা দিগদর্শন যন্ত্র নীতিতে ব্যবহার করতে উৎসাহিত করেছেন। হুইল ফ্ল্যাশ, হাউ টু সার্ভাইভ আওয়ার ফাস্টার ফিউচার বইতে জেফ হো লিখেছেন, ক্রমবর্ধমান অনিশ্চয়তায় পৃথিবী দ্রুত এগিয়ে চলছে। একটি বিশদ মানচিত্র আপনাকে অহেতুক অরণ্যর গভীরে নিয়ে যেতে পারে, কিন্তু একটি ভালো ক্যাম্পাস আপনাকে সর্বদা প্রয়োজনের জায়গাটিতেই নিয়ে যাবে। এর অর্থ এই নয় যে আপনি কোথায় যাবেন তার কোনো ধারণা ছাড়াই আপনি যাত্রা শুরু করবেন। এর অর্থ হচ্ছে আপনার লক্ষ্য পথ সোজা না হওয়া সত্ত্বেও আপনি যদি পূর্ব পরিকল্পিত রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন, তবুও আপনি সেখানে পৌঁছতে চান বা যা করতে চান তা আপনি দ্রুত এবং দক্ষতার সাথে সমাপ্ত করতে পারবেন। নিজেদেরকে নিম্নলিখিত বিষয়গুলো জিজ্ঞেস করা উচিত, যেমন আজকের প্রোগ্রামটির জন্য আমার উদ্দেশ্য কি, পরবর্তী প্রোগ্রামের জন্য আজ আমি কি লিখতে চলেছি, আমার দলের মূল লক্ষ্য কি। আরেকটি উদাহরণ, সপ্তাহের শেষে সঙ্গীতটি ভালোভাবে বাজানোর জন্য আগামীকাল বাদ্যযন্ত্রটিকে কিভাবে সেট করব। প্রবহমান অর্জনের একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকা গুরুত্বপূর্ণ। কাজে নামার সময় কিভাবে এটিকে ধরে রাখতে হবে তা আমাদের জানতে হবে। তবে যাত্রা শুরু হয়ে গেলে আমাদের লক্ষ্যটিকে মনে রাখা উচিত, তার উপর অতিরিক্ত আচ্ছন্নতার ভর না করে। অলিম্পিক ক্রীড়াবিদরা যখন কোনো স্বর্ণ পদকের জন্য প্রতিযোগিতা শুরু করেন, পদকটি কত সুন্দর সেটা ভাবতে তাদেরকে থামলে চলবে না। তাদেরকে প্রতিযোগিতার মুহূর্তটিতেই মনোনিবেশ করতে হয়। তাদেরকে একটি প্রবাহের ভিতরে থাকতে হয়। যদি তারা তাদের পিতামাতাকে পদকটি প্রদর্শন করবে এবং তাতে তারা কতটা গর্বিত হবে এইসব ভেবে 1 সেকেন্ডের জন্য মনোনিবেশ হারিয়ে ফেলেন, তবে তারা সেই সংকটকালীন মুহূর্তে ভুল করে ফেলবেন এবং প্রতিযোগিতায় জিততে পারবেন না। আরেকটি সাধারণ উদাহরণ হচ্ছে লেখকদের রাইটার্স ব্লক। ভাবুন যে কোনো লেখককে 3 মাসের মধ্যে একটি উপন্যাস তৈরি করতে হবে। উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু সমস্যাটি হলো লেখক এটাকে নিয়ে ভাবনা থেকে তার মনকে সরিয়ে রাখতে পারছেন না। প্রতিদিন তিনি ভাবছেন, আমাকে উপন্যাসটি লিখতে হবে। এই চিন্তা ভাবনায় তিনি
প্রতিদিন ঘুম থেকে উঠছেন, প্রতিদিন খবরের কাগজ পড়ছেন, ঘর পরিষ্কার করছেন, আর প্রতিদিন সন্ধ্যায় তিনি হতাশ হচ্ছেন এবং প্রতিজ্ঞা করছেন তিনি পরের দিন কাজটা শুরু করবেন। এভাবে দিন, সপ্তাহ, মাস কেটে যায় এবং লেখকের পৃষ্ঠায় কোনো কিছু লেখা হয় না। যদি তিনি লিখতে বসতেন তবে একটু একটু করে তার লেখাটি চলতে থাকতো, তার ইকিগাই প্রকাশ হতো। আপনি প্রথম ছোট্ট পদক্ষেপটি গ্রহণ করবেন, সাথে সাথে আপনার উদ্বেগ অদৃশ্য হয়ে যাবে এবং আপনি যেই কার্যকলাপ করছেন তার মধ্যে একটি মনোনিবেশ প্রভাব অর্জন করবেন। অ্যালবার্ট আইনস্টাইনের কাছে আবার ফিরে যাই। একজন সুখী মানুষ বর্তমান নিয়ে খুব সন্তুষ্ট, ভবিষ্যতে বাঁচার আশায়। কৌশল ৩: সুনির্দিষ্ট কাজের মনোনিবেশ করা। অনেকগুলো কাজ একত্রে শুরু না করে আমাদের উচিত নির্দিষ্ট একটি কাজের উপর মনোনিবেশ দেওয়া। এতে করে কাজের গতিময়তা থাকে, কাজে আগ্রহ ধরে রাখা যায় এবং কাজটি সুন্দর হয়। আমাদের আজকের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলোর মধ্যে একটি হলো, যেটি হলো অনেক বেশি বেশি প্রযুক্তি এবং বেশি বেশি বিভ্রান্তি। আমরা হয়তো একটা ইমেইল লিখছি, পাশাপাশি ইউটিউবে একটি ভিডিও দেখছি, আবার তখনই চ্যাট বক্স পপ আপ হয়ে যাচ্ছে, আমরা সেটারও উত্তর দিচ্ছি। এর পাশাপাশি পকেটের স্মার্টফোনটি বেজে উঠলো, তখনই হয়তো ফোন কলটি ধরছি, সেই সাথে আবার কম্পিউটারে ফিরে এসে ফেসবুক লগ ইন করছি। এর মধ্যে হয়তো ৩০ মিনিট চলে গেছে এবং আমরা যেই মেলটি লিখতেছিলাম তা কি বিষয়ে তা হয়তো ভুলে গিয়েছি। কখনো কখনো এমনটি ঘটে যখন আমরা রাতের খাবারের সাথে একটি সিনেমা দেখছি এবং শেষ কামড়টা দেবার আগে বুঝতেই পারি না ইলিশ মাছটি কত সুস্বাদু ছিল। আমরা প্রায়ই মনে করি যে একসাথে অনেকগুলো কাজ সংযুক্ত করলে সময়ের সাশ্রয় হবে, তবে বৈজ্ঞানিকভাবে জানা গেছে এর বিপরীত প্রভাব রয়েছে। দেখা গেছে যারা ভালো কিছু করতে চায় তাদের জন্য মাল্টিটাস্কিং অর্থাৎ একই সাথে অনেকগুলো কাজ খুব একটা কার্যকরী হয় না, তখন সেটা হয় সবচেয়ে কম উৎপাদনশীলতা। আমাদের মস্তিষ্ক কয়েক মিলিয়ন বাইট তথ্য নিতে পারে, তবে প্রতি সেকেন্ডে কেবলমাত্র কয়েক ডজন তথ্যের প্রসেস করতে পারে। যখন আমরা বলি যে আমাদের মাল্টিটাস্কিং করছি, আসলে আমরা যা করছি তা হলো অনেকগুলো কাজের মধ্যে আশু-পিছু এবং এলোমেলো কাজ করছি। একই সময়ে একটি বিষয়ের উপর মনোনিবেশ করাই হচ্ছে প্রবাহ অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মিহালির মতে কোনো কাজের উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য ১ নম্বর কাজের জন্য প্রয়োজন সুন্দর একটি পরিবেশ। ২ নম্বর হলো আমরা যা করছি তার উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। লাগামহীন কোনো কিছুই ভালো নয়। আপনি যাই করেন না কেন তার উপর একটি নিয়ন্ত্রণ থাকা দরকার। আমরা খেয়ালের বশে অনেক সময় অনেক কাজ করে থাকি, সেই কাজগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে না। বিশেষ করে প্রযুক্তি খুবই দুর্দান্ত জিনিস, যদি এটি আমাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু এটি যখন প্রযুক্তি আমাদের উপর নিয়ন্ত্রণ নেয় এটা আর তখন দুর্দান্ত থাকে না। উদাহরণস্বরূপ, যদি আপনাকে কোনো কিছু গবেষণামূলক বিষয় নিয়ে লিখতে হয় তবে আপনি নিজের কম্পিউটারে বসে গুগল ব্যবহার করে নিজের তথ্যটি সন্ধান করতে পারেন। তবে আপনি যদি খুব শৃঙ্খলাবদ্ধ না হন তবে সেই বিষয়টি লেখার পরিবর্তে ওয়েব সার্চিং করে সময় শেষ করতে পারেন। সেগুলো গুগল এবং ইন্টারনেটে আপনাকে আপনার প্রবাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমরা যদি ক্রমাগত আমাদের মস্তিষ্ককে কোনো কাজের মধ্যে বারবার আগ-পিছু করতে বলি, তাহলে আমরা সময় নষ্ট করছি, আমাদের আরও ভুল করছি এবং আমরা যা করছি তা খুব কম স্মরণ করছি। ক্লিফোর্ড ইবারনার্স কর্তৃক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের নতুন প্রজন্ম মাল্টিটাস্কিং এর মহামারীতে ভুগছে। একসাথে কতগুলো নিয়ে একসঙ্গে কাজ করতে চায় এমন সংখ্যার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আচার বিশ্লেষণ করার জন্য কয়েক শত শিক্ষার্থীর উপর একটি গবেষণা পরিচালনা করা হয়। এমন একটি শিক্ষার্থী গ্রুপ যেখানে কিছু শিক্ষার্থী টেক্সট বই পড়ার পাশাপাশি একই সাথে নোটস নিচ্ছে, ইয়ারফোন গান শুনছে, একই সাথে মেসেজের উত্তর দিচ্ছে, আবার কখনো কখনো
টাইমলাইন চেক করছে। এমন কয়েকটি গ্রুপের প্রত্যেকটি একটি পর্দার কিছু লাল এবং কিছু নীল তীর চিহ্ন দেখানো হয়। লক্ষ্য ছিল তাদেরকে শুনতে হবে কতটি লাল তীর চিহ্ন আছে। প্রথমে সবাই কোনো সমস্যা ছাড়াই সঠিক উত্তর দিয়েছিল। যখন নীল তীর চিহ্নের সংখ্যা বাড়ানো হলো, লাল তীর চিহ্নের সংখ্যা একই থাকলো, শুধুমাত্র তাদের অবস্থান বদল হলো। তখন তাদের মধ্যে যারা মাল্টিটাস্কিং এ অভ্যস্ত তাদের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে লাল তীরের সংখ্যা খুঁজে বের করা কঠিন হয়ে গেল। যারা একই সময় একটি বিষয় নিয়ে ভাবে তাদের জন্য বিষয়টা সহজ ছিল। কারণটা খুব সহজ, মাল্টিটাস্কিং নীল তীর চিহ্ন দ্বারা বিভ্রান্ত হয়ে পড়েছিল। তাদের ব্রেন প্রত্যেকটি উদ্দীপনার দিকে মনোযোগ দিচ্ছিল, তাদের গুরুত্ব অনুধাবন না করে অন্যদিকে সিঙ্গেল টাস্কিং শুধুমাত্র লালগুলোর দিকে মনোনিবেশ দিয়েছিল, নীলগুলোর উপেক্ষা করে। প্রায় 4000-এর বেশি সদস্যের একটি দল, যাদের বয়স 20 থেকে 24 বছরের মধ্যে, তাদের নিয়ে সুইডিশ কাউন্সিল ফেয়ার ওয়ার্কিং লাইফ অ্যান্ড সোশ্যাল রিসার্চ দ্বারা পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে যারা স্মার্টফোনে আসক্ত তারা কম ঘুমায়, যারা সহপাঠীদের সাথে কম একাত্মতা অনুভব করে এবং তাদের মধ্যে হতাশার লক্ষণগুলো প্রকাশের সম্ভাবনা বেশি। সিঙ্গেল কাজের মনোনিবেশ করা এবং মাল্টিটাস্কিং মনোনিবেশ করা প্রবাহ অর্জনকে সম্ভাবনাময় করে তোলে, আর প্রবাহ অর্জনকে অসম্ভব হয়ে পড়ে। উৎপাদনশীলতার বৃদ্ধি করে, যদিও এটি মনে হয় না। 60% উৎপাদনশীলতা হ্রাস করে। কোনো বিষয়ে মনে ধরে রাখার শক্তি বাড়িয়ে তোলে। বিষয়গুলো মনে রাখার আরও কঠিন হয়ে পড়ে। ভুল করার সম্ভাবনা কম থাকে, ভুল করার প্রবণতা বেড়ে যায়। আমাদেরকে শান্ত রোধ করতে সহায়তা করে এবং হাতের কাজটি আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমাদেরকে হতাশ করে, কাজের উপর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কাজে আমাদের নিয়ন্ত্রণ করে। আশেপাশের পরিবেশের প্রতি আমাদের সংবেদনশীল করে, যার ফলে কাজের প্রতি আরো মনোনিবেশ হতে পারে। আসক্তির কারণে আমরা আশেপাশের লোকজনের প্রতি অহিংস হয়ে পড়ি, সবসময় আমাদের ফোন চেক করি, সামাজিক মাধ্যমে মনোযোগ দেই। সৃজনশীলতা বৃদ্ধি করে, সৃজনশীলতা হ্রাস করে। এই প্রবাহ প্রতিবন্ধক মহামারীটির শিকার না হওয়ার জন্য আমরা কি করতে পারি? কিভাবে আমরা আমাদের মস্তিষ্ককে একই কাজ ফোকাস দেওয়ার প্রশিক্ষণ দিতে পারি? আমাদের প্রবাহের সম্ভাবনা বাড়াতে এবং এর মাধ্যমে আমাদের ইকিগাইয়ের সংস্পর্শে আসার জন্য স্থান এবং সময়ের বিচ্যুতি মুক্ত করার জন্য কয়েকটি ধারণা এখানে দেওয়া হলো। ঘুম থেকে ওঠার প্রথম ঘন্টা এবং ঘুমানোর আগের শেষ ঘন্টা 1 ঘন্টা মোবাইল ফোন সহ কোনো যন্ত্রের স্ক্রিনে চোখ রাখা থেকে বিরত থাকার চেষ্টা করুন। কোনো কাজের মনোনিবেশ করার আগে আপনার ফোনটি বন্ধ করুন, কারণ আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন তার চেয়ে সেই সময় অন্য কোনো কিছুর দিকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। আপনি ফোনটি সাইলেন্ট করেও রাখতে পারেন, শুধুমাত্র গুরুত্ব অনুযায়ী কারোর সাথে যোগাযোগ রাখতে। সপ্তাহে একদিন, হতে পারে কোনো শুক্রবার বা শনিবার দিন, প্রযুক্তি থেকে দূরে রাখুন। সেই দিনটিকে আপনি টেকনোলজিক্যাল উপবাস বলতে পারেন। যে ক্যাফেতে ওয়াইফাই কানেকশন নাই সেখানে যেতে পারেন। ইমেল বা মেসেজ দিনে 1 বার বা 2 বার চেক করুন। চেকিং এর সময়টা নির্দিষ্ট করে নিন, সে অনুযায়ী কাজ করুন। পোমোডোরো টেকনিক অবলম্বন করতে পারেন। কাজের শুরুতেই কাজের গুরুত্বের উপর চিন্তা করে আপনি 25 মিনিট কাজ এবং 5 মিনিট বিশ্রাম, অথবা 50 মিনিট কাজ 10 মিনিট বিশ্রাম করতে পারেন। আপনার জন্য সর্বোত্তম স্থানটি সন্ধান করুন। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি প্রতিটি চক্রে শৃঙ্খলাভাবে করুন। কাজটি প্রার্থনা দিয়ে শুরু করুন এবং উপভোগ করুন, এবং কাজটির শেষে নিজেকে কোনো পুরস্কার দিন। মনকে প্রশিক্ষিত করুন। বর্তমানে ফিরে আসতে যখনই নিজেকে বিচ্যুত হতে দেখবেন, মননশীলতা এবং অন্য কোনো ধ্যানের অনুশীলন করুন। হাঁটতে বা সাঁতার কাটতে যেতে পারেন। আপনাকে পুনরায় মনোনিবেশ করতে সহায়তা করবে এমন কোনো জায়গা বেছে নিন।
যদি এমন জায়গা বাড়িতে না পান, তবে লাইব্রেরি, কোনো ক্যাফেতে যান। যদি দেখতে পান যে চারপাশে ধারাবাহিকতা আপনাকে বিভ্রান্ত করছে, সঠিক স্থান না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। প্রতিটি ক্রিয়াকলাপ সম্পর্কিত কাজগুলো গ্রুপে বিভক্ত করুন এবং গ্রুপ অনুযায়ী কাজগুলো করুন। প্রবাহের সুবিধা এবং বিচ্যুতিক অসুবিধা। সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে বিক্ষিপ্ত ইতস্তত মন, বর্তমানের মধ্যে বসবাস, অতীত বা ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, উদ্বেগ থেকে মুক্ত যায়, দৈনন্দিন জীবন ও আশেপাশের মানুষ সম্পর্কিত বেশি চিন্তা ভাবনা, ভালোভাবে সময় কাটে যায়, সময়গুলো বোঝা হয়ে যায়, প্রতিটি মুহূর্তকে সীমাহীন মনে হয়। আমরা সহজে মন নিয়ন্ত্রণ করতে পারি। আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং কোনো কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হই। কাজের জন্য পুরোপুরি প্রস্তুতি থাকে। আমরা প্রস্তুতি না নিয়ে কাজ শুরু করি। আমরা জানি কখন কোন কাজ করা উচিত। আমরা প্রায় আটকে যাই এবং জানি না কিভাবে এগোবো। মন পরিষ্কার থাকে এবং ভাবনায় প্রবাহে কোনো বাধা থাকে না। আমরা সন্দেহ, উদ্বেগ এবং হীনচন্যতা দ্বারা জর্জরিত থাকি। এটা খুবই প্রশান্তিদায়ক। এটা মহা বিরক্তিকর। আমাদের অহংকার থাকে না। আমরা শুধু কাজের উপর নিয়ন্ত্রণ রাখি না, কাজটি আমাদেরকে নেতৃত্ব দেয়। সারাক্ষণ আত্মসমালোচনা আমাদের অহংকার তৈরি হয় এবং আমাদের হতাশা বোধ